হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আমি 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রশ্নপত্রের এসিকিউর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের অনেকগুলো অধ্যায় বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে। সেই বাদ দেওয়া অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোও তোমাদের আমি বলে দেব। আর তোমাদের যাদের এখনও এমসিকিউর ক্লাসটা দেখা হয়নি, তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এমসিকিউতে আমি 2015 সাল থেকে 20 সাল পর্যন্ত করিয়ে দিয়েছি। এখানে আমি 19 সাল পর্যন্ত করাচ্ছি এসএকিউতে, আর 2020 সালটা আমি আলাদাভাবে তোমাদের করিয়ে দেব। আর তোমাদের বারবার অনেকের একটা কমেন্ট আমি পাই, সেটা একটু আমি ক্লিয়ার করে দিতে চাই। যে তোমরা অনেকে বলো যে তোমাদের কাছে প্রশ্নপত্র বা তোমরা কোথা থেকে প্রশ্নপত্র জোগাড় করেছো, বা তোমাদের বইয়ে প্রশ্নপত্র দেখছো যে 2015 সালের যে প্রশ্নপত্র দেখছো তোমাদের কাছে প্রশ্নপত্রটা আলাদা। ঠিক আছে, এখানে একটা ব্যাপার যে তোমাদের পার্ট বি যে প্রশ্নপত্রটা হয় না, এগুলো বিভিন্ন সেটে হয়। অর্থাৎ তুমি ধরো একটা প্রশ্নপত্র পাচ্ছ, তোমার বন্ধু আরেকটা প্রশ্নপত্র পাচ্ছে, তার পেছনের জন আরেকটা প্রশ্নপত্র পাচ্ছে। তোমার যে প্রশ্নটা 3 দাগে আছে, তোমার বন্ধু সেটা 7 দাগে থাকতে পারে, তার আবার অন্যজনের আবার 11 দাগে থাকতে পারে। এই ব্যাপার, অর্থাৎ দাগ নম্বরগুলো আলাদা হতে পারে কিন্তু প্রশ্নটা একই আছে। এই জন্যেই তোমরা পরপর পাও না পার্ট বির যে সেটটা। আর তোমাদেরও এইভাবেই পরীক্ষা হচ্ছে, পার্ট বির যে সেটটা দিচ্ছে পরীক্ষায়। ঠিক আছে, দেখো 2015 সালের প্রশ্নটা আমি প্রথমে আলোচনা করছি। প্রথম প্রশ্নটা কি আছে, বেলগেট সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তারপরে দেখো এই প্রশ্নটা, এগুলো তোমাদের সিলেবাসে নেই। যেগুলো তোমাদের সিলেবাসে নেই সেগুলো আমি স্কিপ করে যাব, সেগুলো আলোচনা করব না। দেখো সুয়েজ সংকটের যে ব্যাপারটা, এটাও নেই তোমাদের। এই প্রশ্নটাও তোমাদের অথবা নেই। 3 দাগের প্রশ্ন, জাতীয় ক্ষমতা বলতে কী বোঝো? এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের কিন্তু সিলেবাসে আছে। দেখো, জাতীয় ক্ষমতা বলতে বোঝায় জাতীয় ক্ষমতা বলতে বোঝায় সেই দেশের জনগণের জাতীয় চরিত্র বা জাতীয় বৈশিষ্ট্য ও আত্মবিশ্বাস এবং তৎসহ একটি দৃঢ় জনসমর্থন ভিত্তিক শক্তিশালী সরকার। এছাড়া অর্থনৈতিক সামর্থ্য ও শক্তিশালী সামরিক ব্যবস্থা ও জাতীয় ক্ষমতার নির্ণায়ক। তারপরে দেখো, জাতীয় স্বার্থ কাকে বলে? এই প্রশ্নটা তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকে। ঠিক আছে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো অ্যান্সারটা, জাতীয় স্বার্থ বলতে বোঝায় জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্যসমূহকে যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে, তৎসহ জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়েও উল্লেখযোগ্য। তারপরের প্রশ্ন দেখো, পর ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য, এটা তোমাদের নেই। এর পরের প্রশ্নটাও তোমাদের কিন্তু নেই সিলেবাসে। ঠিক আছে, তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে মার্ক্সবাদের দুটি উৎস, একটা হচ্ছে জার্মান দর্শন আর একটা হচ্ছে ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের জন্য। তারপরের প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, দ্বন্দ্বমূলক, এটা আছে বস্তুবাদ। ঠিক আছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে কোনো দুটি সূত্র। 1 নম্বর সূত্র কি আছে? দেখো, 1 নম্বর সূত্র আছে, বস্তু জগতের প্রতি এক দৃষ্টিভঙ্গি বস্তু জগতের প্রতি এক দৃষ্টিভঙ্গি ও বস্তু জগতের ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও ব্যাখ্যার পদ্ধতি হলো দ্বন্দ্বমূলক। আরেকটা হচ্ছে, বস্তু জগতের ব্যাখ্যা সম্পর্কে এর এর ধারণা ও তথ্য হলো বস্তুবাদী। দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটো দিক আছে, একটা হচ্ছে দার্শনিক দিক আর একটা হচ্ছে পদ্ধতিগত দিক। তারপরের প্রশ্ন দেখো, গান্ধীজির অহিংসার নীতির দুটি বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধীজির কাছে অহিংসাই ছিল সত্য, আর সত্যই হলো ঈশ্বর। আর দ্বিতীয় হচ্ছে, তার মতে অন্যায়ের প্রতিরোধ কল্পে নিজের রক্তপাত আত্মবলিদান দিতে প্রস্তুত থাকতে হবে, কিন্তু কোনোভাবে সহিংস হওয়া যাবে না। পরের প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো। এক হচ্ছে সত্য আর একটা হচ্ছে আত্মনিগ্রহ। তারপরে দেখো, এই যে ব্যাপারটা, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি, এটা তোমাদের সিলেবাসে আবার নেই। তারপরে স্থায়ী প্রশাসক, এটাও তোমাদের সিলেবাসে কিন্তু নেই। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। এটা তোমাদের সিলেবাসে আছে, খুব ইম্পর্টেন্ট। বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একান্ত প্রয়োজন, কার্যকাল স্বল্পস্থায়ী হলে ন্যায় বিচার উপেক্ষিত হতে পারে। তারপরে দেখো দ্বিতীয় পয়েন্ট যেটা আছে,
বিচারপতিদের অপসারণের পদ্ধতি যথেষ্ট কঠোর হওয়া প্রয়োজন। শুধুমাত্র শুধুমাত্র অক্ষমতা, অযোগ্যতা, দুর্নীতি, সংবিধান ভঙ্গ ইত্যাদি গুরুতর প্রমাণিত অভিযোগের ভিত্তিতে বিশেষ পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করার বিধি থাকা উচিত। আর তোমরা জানো যে পদ্ধতিতে পদচ্যুত করা হয় সেটার নাম হচ্ছে ইমপিচমেন্ট। তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হয়? ভারতের রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের অপরাধে 61 নম্বর ধারায় বর্ণিত ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়। অর্থাৎ সংসদের দুই কক্ষে পৃথক পৃথকভাবে আলোচনার অন্তে মানে আলোচনার শেষে মোট সদস্য সংখ্যার 2/3 সম্মতিসূচক ভোটে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। তারপরে প্রশ্ন আছে, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের। পরের প্রশ্ন আছে, ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। সংবিধানের নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং দপ্তর বন্টন করেন। আরেকবার এটা বুঝে নাও, সংবিধানের নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শে এটা অনুযায়ী লিখতে হবে না, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং দপ্তর বন্টন করেন। তারপরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। দেখো, রাজ্যের শাসন কার্যাদি সংবিধান সম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান। পরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সেই রাজ্যের হচ্ছে রাজ্যপাল। 0 আওয়ার কাকে বলে? এই প্রশ্নটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা স্টার দিয়ে রাখতে পারো। দেখো, আইনসভার প্রশ্নোত্তর পর্বের শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় 0 আওয়ার। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হলো 0 আওয়ার। তারপরে দেখো, ছাঁটাই প্রস্তাব কয় প্রকারের? 3 প্রকারের ছাঁটাই আছে। এক হচ্ছে নীতি অনুমোদন সংক্রান্ত ছাঁটাই প্রস্তাব। তারপরে হচ্ছে দেখো ব্যয় সংক্ষেপের জন্য ছাঁটাই প্রস্তাব, আর তারপর হচ্ছে প্রতীকী ছাঁটাই প্রস্তাব। পরের প্রশ্ন আছে, দেখো, ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখর নাম, এক হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, আরেকটা হচ্ছে পরমাদেশ। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, বড় কমিটি কিভাবে গঠিত হয়? 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বড় কমিটি গঠন করা যায়। নির্বাচনের পর ওয়ার্ডগুলিকে 5টি বড়তে ভাগ করা হয়। কি বললাম? নির্বাচনের পর ওয়ার্ডগুলিকে 5টি বড়তে ভাগ করা হয়, যাতে প্রতিটি বড় পরস্পর সংলগ্ন অন্তত 6টি ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে। যেসব ওয়ার্ড নিয়ে বড় গঠিত হয় সেই সব ওয়ার্ডের কাউন্সিলররা বড় কমিটির সদস্য হয়ে থাকেন। কাউন্সিলদের মধ্যে একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন। বড় কমিটি স্বপরিষদের চেয়ারম্যানের নিয়ন্ত্রণাধীনে থেকে কাজ করে। তারপরে দেখো, এবারে তোমাদের 2016 সালের প্রশ্নপত্র থেকে এসএকিউগুলো আলোচনা করব। এমসিকিউ আলোচনা তো হয়েই গেছে, তোমাদের বলেছি তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এমসিকিউগুলো দেখার জন্য। চলো, এখান থেকে তোমাদের আমি 2016 সালের এসএকিউগুলো আলোচনা করছি, আর যেগুলো তোমাদের সিলেবাসে নেই সেগুলো বলে দিচ্ছি যে বাদ। এইগুলো তোমাদের করতে হবে না, কারণ সিলেবাস থেকে তোমাদের বাদ দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নও কিন্তু বাদ তোমাদের 2016 সালে। তারপরে দেখো, এই প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই। তারপরে প্রশ্ন তোমাদের সিলেবাসে নেই। তারপরে 5 দাগের প্রশ্নও নেই। 5 দাগের অথবার প্রশ্নও তোমাদের করতে হবে না। 6 দাগের প্রশ্নও করতে হবে না। 7 দাগের প্রশ্নও তোমাদের করতে হচ্ছে না। তারপর দেখো, 8 দাগের প্রশ্নও তোমাদের করতে হচ্ছে না। 8-এর অথবারটাও করতে হচ্ছে না। 9 দাগের প্রশ্নও তোমাদের করতে হচ্ছে না। 9-এর অথবার কি প্রশ্ন দিয়েছে দেখা যাক। 9-এর অথবার প্রশ্নও তোমাদের করতে হবে না, ঠিক আছে? 9-এর অথবার প্রশ্নও করতে হবে না। তারপর ইউনেস্কোর যে ব্যাপারটা আছে এই প্রশ্নটাও তোমাদের সিলেবাসে কিন্তু নেই। আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটাও তোমাদের সিলেবাসে নেই। অর্পিত ক্ষমতাপ্রসূত আইন, এটা 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 তোমাদের একটু করতে হবে, এটা তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে।
সেই ক্ষমতা বলে শাসন বিভাগ প্রণীত আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। এরপরের যে প্রশ্ন আছে, রাষ্ট্রকীর্তক বা আমলা কাকে বলে? দেখো, রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মীরা হলেন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ, তারা রাষ্ট্রকীর্তক নামে পরিচিত। সাধারণভাবে এদের আমলা বলা হয়। তারপরে দেখো, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে, এটা তোমরা সবাই জানো, রাষ্ট্রপতি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নও এটা, ঠিক আছে। রাজ্য আইনসভার নেতা, রাজ্যের আইনসভার নেতা হচ্ছে মুখ্যমন্ত্রী। এটা যদি বলতো কেন্দ্রের আইনসভার নেতাকে, কেন্দ্রের আইনসভার নেতা হতো কে? প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি কাজ, গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। দেখো অ্যান্সারটা, যে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কাজ হলো রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে বিধানসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা, প্রয়োজনে ভেঙে দেওয়া প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেওয়া। তারপরে প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভা কে সভাপতিত্ব করে? গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করে প্রধান। তারপরে, গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য কত আসন সংরক্ষণ করা আছে? 50%, অর্থাৎ 50% আসন সংরক্ষণ করা আছে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস, সরকার কর্তৃক প্রদত্ত অর্থ সাহায্য। সরকার কর্তৃক প্রদত্ত কি? অর্থ সাহায্য। তারপরে প্রশ্ন, জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো। প্রতি বছর জেলায় সংসদে অন্তত 2টি বৈঠক আহ্বান করে সেখানে যাবতীয় হিসাব, বাজেট ও অডিট রিপোর্ট পেশ। কি বললাম? প্রতি বছর জেলা সংসদের অন্তত 2টি বৈঠক আহ্বান করে সেখানে যাবতীয় হিসাব, বাজেট ও অডিট রিপোর্ট পেশ। এবারে তোমাদের 2017 সালের প্রশ্নটা দেখে নাও। এটা 2017 সালের প্রশ্নটা আলোচনা করছি। যেগুলো তোমাদের বাদ আছে সিলেবাস থেকে সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন 1 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হচ্ছে না, 2 দাগের প্রশ্নও 1 দাগের অথবা করতে হবে না, 2 দাগের প্রশ্নও করতে হবে না। তারপরে 2 দাগের অথবা যেটা আছে বহুমেরুবাদ, এটাও তোমাদের সিলেবাসে নেই। তারপরে 3 দাগের প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই, 3-এর অথবার প্রশ্নও তোমাদের করতে হবে না, 4-এর প্রশ্নও করতে হবে না, 4-এর অথবার প্রশ্নও করতে হবে না, 5-এর প্রশ্ন করতে হবে না, 5-এর অথবার প্রশ্নও করতে হবে না। তারপরে যেটা 6 দাগের প্রশ্ন তোমাদের করতে হবে না, 7 দাগের প্রশ্নও তোমাদের করতে হচ্ছে না। তারপরে 7-এর যে অথবা, 7-এর অথবার প্রশ্নও তোমাদের করতে হবে না, 8-এর প্রশ্নও তোমাদের সিলেবাস থেকে বাদ, 9-এর প্রশ্নও তোমাদের সিলেবাস থেকে বাদ। তারপরে এই যে 10-এর প্রশ্ন তোমাদের সিলেবাস থেকে বাদ, 10-এর অথবার প্রশ্ন সিলেবাস থেকে বাদ। এবারে 11 দাগের যে প্রশ্ন আছে, এইটা তোমাদের সিলেবাসে আছে, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বে, বলছে একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব এর নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচক সংস্থার দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের সংসদের উভয় কক্ষ ও ভারতের সব অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে নির্বাচক সংস্থা গঠিত হয়। ঠিক আছে। তারপরে দেখো, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো? যে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন, যেসব বিষয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সেই বিষয়ে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত। সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? দেখো, মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ, আদেশ বা লেখজারির এলাকা। তারপরে গণ আদালতের কার্যাবলী কী? 1 নম্বর পয়েন্ট হচ্ছে, গণ আদালত মানেই তোমরা জানো লোক আদালত। ঠিক আছে। ভারতের বিভিন্ন আদালতে কাজের চাপ হ্রাস করা, তারপরে দ্রুত বিরোধ নিষ্পত্তি করা, আর নাগরিকদের বিনা ব্যয়ে বিচারের সুযোগ দেওয়া ইত্যাদি। তারপরে প্রশ্ন কি আছে? বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? আদালত ক্ষেত্রবিশেষে শাসন বিভাগ ও আইন বিভাগের ওপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকেই বিচার বিভাগীয় সক্রিয়তা বলে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম? অ্যান্সার হবে জেলা পরিষদ। তারপরে বড় কমিটি, এই যে বড় কমিটি কি, এটা তোমাদের 2015 সালের প্রশ্নে আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে।
এবারে তোমাদের 2018 সালের যেসব প্রশ্নগুলো এসেছিল তোমরা দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন যেটা 1 দাগের প্রশ্ন তোমাদের করতে হবে না, 2 দাগের প্রশ্ন সিলেবাসে নেই, 2 এর অথবার প্রশ্নও নেই, 3 দাগের প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। আর 4 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন তোমাদের সিলেবাসে নেই, 4 এর অথবার প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই, 5 দাগের প্রশ্নও তোমাদের করতে হচ্ছে না, 6 দাগের প্রশ্নও তোমাদের নেই, 6 এর অথবার প্রশ্নও তোমাদের করতে হবে না, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে 7 দাগের প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই, 7-এর অথবাও তোমাদের সিলেবাসে নেই, 8-এর প্রশ্নও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে 9 দাগের প্রশ্নও তোমাদের করতে হবে না, 10 দাগের প্রশ্নও করতে হবে না। তারপরে এখানে 11 দাগের প্রশ্ন করতে হবে। স্পিরিট অফ লস গ্রন্থটির লেখককে মন্তেস্কু, ঠিক আছে, ইনিই হচ্ছেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। পরের প্রশ্ন, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন এর সংজ্ঞা দাও। বর্তমানে আইনসভার কাজ বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে। তাহলে কি বললাম, বর্তমানে আইনসভার কাজ বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে। শাসন বিভাগ প্রণীত এইরূপ আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। তারপরে কি আছে প্রশ্ন দেখো, আমলাতন্ত্র বলতে কী বোঝো? আমলাতন্ত্র দেখো, প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীগণ যারা রাষ্ট্রকীর্তক নামে পরিচিত এবং শাসন বিভাগের অরাজনৈতিক অংশ তাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাজ্যপাল বলছে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যপাল পদের একটি, এখানে এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের আগে আলোচনা কিন্তু হয়ে গেছে। এর পরের প্রশ্ন, রাজ্যপাল পদের একটি যোগ্যতা হলো 35 বছর বয়স্ক হতে হবে আর ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে। এই অথবার আর কি উত্তর এটা, ঠিক আছে। এই প্রশ্নটা এখানে দেখো একটু বুঝে নাও যে এই প্রশ্নটার অ্যান্সার তো আগে আলোচনা করা হয়ে গেছে, সেই কারণে এখানে যে অ্যান্সারটা আছে এটা রাজ্যপাল পদের একটি যোগ্যতা। রাজ্যপাল পদের যোগ্যতাটা কি, এখানে বলা হচ্ছে যে 35 বছর বয়স্ক হতে হবে আর ভারতের নাগরিক হতে হবে। আর ওইটা যে বলা হলো তোমাদের মানে এইটা দেখো, এই যে প্রশ্নটা ছিল যে ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, এটা 2015 সালে 11 দাগের প্রশ্নে আমি আলোচনা করে দিয়েছি। তারপরে প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো। লোকসভার নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী লোকসভার অধিবেশন কখন আহুত হবে, কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। 2 হচ্ছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং দপ্তর বন্টন করেন। ওয়ার্ড কমিটি কি খুব গুরুত্বপূর্ণ। পৌর আইনে প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি গঠনের কথা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা এবং অন্য কয়েকজন সদস্যকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়। অন্যান্য সদস্যরা কাউন্সিলর পরিষদ কর্তৃক মনোনীত হন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটো উৎস, এক হচ্ছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য আর একটা হচ্ছে ঋণ গ্রহণ। এবারে তোমাদের পরের প্রশ্ন, ক্ষুদ্র জেলা শাসককে কী বলা হয়? মহকুমা শাসক বা এসডিও বলা হয়। ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো? ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তির জন্য গঠিত স্বশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়, ঠিক আছে। এবারে তোমাদের 2019 সালের এসএকিউগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা তোমাদের সিলেবাসে নেই, দ্বিতীয় যেটা আছে অর্থাৎ অথবার প্রশ্নটা এটাও তোমাদের সিলেবাসে নেই, 2 নম্বর প্রশ্ন সিলেবাসে নেই, তারপরের প্রশ্নও সিলেবাসে নেই, তারপরে 4 দাগের প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই, আর 5 দাগের প্রশ্নও সিলেবাসে নেই, 6 দাগের প্রশ্ন এগুলো সিলেবাসে নেই, ঠিক আছে। তারপরে এই যে 7 দাগের প্রশ্ন দেখছো এটাও সিলেবাসে নেই, তারপরে 7-এর অথবার প্রশ্নও সিলেবাসে নেই, তারপরে এই 8-এর প্রশ্নও নেই, 9-এর প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই, 9-এর অথবার প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই, 10-এর প্রশ্ন তোমাদের সিলেবাসে নেই, আর
তারপরে 11 নম্বর প্রশ্ন তোমাদের সিলেবাসে আছে যে ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন। ইমপিচমেন্ট পদ্ধতি, সংবিধানের 61 নম্বর ধারার মাধ্যমে পদচ্যুত হন। 61 নম্বর ধারায় ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে মানে পদচ্যুত হন। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? অ্যান্সার হচ্ছে কি প্রধানমন্ত্রীকে। তারপরে রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপরের প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তা, এই প্রশ্নটা আমি আলোচনা করেছি 2017 সালের প্রশ্ন যখন আলোচনা করেছি। পরম আদেশ কথার অর্থ কি? পরম আদেশ কথার অর্থ আমরা আদেশ দিচ্ছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্তন আদালত, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ দায়িত্ব পালনের জন্য পরমাদেশ জারি করতে পারে। তারপরে লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? গুজরাটের জুনাগড়, ঠিক আছে, সেখানে লোক আদালত প্রথম গঠিত হয়েছিল। তারপরে প্রশ্ন কি আছে, 1992 সালে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে যুক্ত ছিল বা জড়িত ছিল? 73তম সংবিধান সংশোধনী আইন। তারপরে দেখো স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা হচ্ছে কত? 10 জন। জেলা পরিষদের আয়ের দুটি উৎস, জেলা পরিষদ কর্তৃক আরোপিত পথকর ও পূর্তকর, আরেকটা হচ্ছে রাজ্য সভা কর্তৃক প্রদত্ত দান বা অনুদান। কি বললাম? রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত দান বা অনুদান। তারপরে প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত থাকে। ঠিক আছে, এই ছিল আজকে ক্লাস। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ক্লাসটা শেয়ার করে নেবে এবং তোমাদের আমি বলেইছি যে তোমাদের এমসিকিউগুলো দেখার জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এমসিকিউগুলো দেখে নিতে পারবে 15 সাল থেকে 20 সাল পর্যন্ত।